ইসলামিক ন্যাটো নিয়ে টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব যে প্ল্যান করেছে, এই প্ল্যানের কথা শুনেই কিন্তু পশ্চিমা বিশ্বে কাঁপতে ধরে গিয়েছে। এবং অনেকেই মনে করে যে ইরানের উপরে এই যে অতর্কিত হামলা চালালো আমেরিকা, তার 10টা কারণের একটা কারণ হচ্ছে এই ইসলামিক ন্যাটোটা যেন দানা পাতে না পারে। ইসলামিক ন্যাটো এই কনসেপ্টটা ইদানিং আমাদের বিশেষ করে মুসলিম উম্মায় বেশ একটা রেজোনেন্স ক্রিয়েট করেছে, একটা এক্সাইটমেন্ট নিয়ে এসছে। কিন্তু ইসলামিক ন্যাটো জিনিসটা বোঝার আগে আমাদের ন্যাটোর ব্যাপারটা বুঝে আসা দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিজমের আগ্রাসন, সেটা থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রথমে 12টা দেশ মিলে একটা ট্রিটি করলো। এটাকে শুরুতে ওয়াশিংটন ট্রিটি বলা হতো, এবং সেই 12টা দেশ মিলে যে ওয়াশিংটন ট্রিটিটা করলো সেটাই পরবর্তীতে ন্যাটো পরিণত হলো, এবং যেটার পূর্ণ রূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই 12টা দেশ থেকে বাড়তে বাড়তে এখন 32টা দেশ আছে ন্যাটোতে, এবং এই 32টা দেশের ভেতরে অন্তত 2টা মুসলিম দেশ আছে, একটা হচ্ছে টার্কি বা তুর্কি আর হচ্ছে আলবেনিয়া। এবং এই ন্যাটোর বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে যে এই 32টা দেশের যে কোনো একটা দেশকে যদি আপনি আক্রমণ করার চেষ্টা করেন, তাহলে বাকি যে 31টা দেশ আছে সেই 31টা দেশ মিলে একত্রিত হয়ে যারা একটা ন্যাটো কান্ট্রিকে আক্রমণ করলো তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যে চুক্তিটা করা আছে, এটা করা আছে আর্টিকেল 5 চুক্তির মাধ্যমে, এবং এই চুক্তির বলেই এই ন্যাটো কান্ট্রিগুলো নিজেদের ভেতরে কাউন্সিল ক্রিয়েট করতে পারে এবং নিজেদের অর্থায়নে তারা ন্যাটোর জন্য নিজস্ব বাহিনী লালন পালন করতে পারে, মেইনটেইন করতে পারে। যেরকম ইউনাইটেড নেশনস এর আছে ইউনাইটেড নেশনস পিস কিপার্স, এই একই রকম ভাবে তারা নিজস্ব ন্যাটোর আর্মি মেইনটেইন করতে পারে, এবং ঠিক এই কারণে ন্যাটো কান্ট্রির বিরুদ্ধে সাধারণত কেউ লাগতে যায় না। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই ন্যাটো কান্ট্রিগুলো একত্রিত হওয়ার পরে তাহলে আজ পর্যন্ত কি কখনো এরকম হয়েছে যে একটা ন্যাটো কান্ট্রিকে আক্রমণ করা হয়েছে এবং বাকি ন্যাটো কান্ট্রিরা মিলে সেটাকে প্রতিহত করেছে? হ্যাঁ, হয়েছে। এই যে 9/11 যেটা আছে, এই 9/11 যখন ইউএস তে অ্যাটাক করা হলো তখন ন্যাটো অ্যাক্টিভেটেড হলো, এবং এই ইউএস এর উপরে যে হামলা তারা ক্লেম করলো, এই হামলার এগেইনস্টে বিশ্ব জুড়ে যে কাউন্টার টেরোরিজম এফোর্ট গুলো চললো, এটা কিন্তু ন্যাটো কান্ট্রির মধ্য দিয়ে একের পর এক দেশে চলছে। এখন আসি ওয়াইসির ব্যাপারে। ওয়াইসি হচ্ছে ইসলামিক যে কান্ট্রিজ আছে, 57টা ইসলামিক কান্ট্রিজ, তাদের একটা অর্গানাইজেশন। এবং এইটা কেন সৃষ্টি হয়েছিল? এটা বেসিক্যালি 1969 সালে, যেটা আমরা এখন আল আকসা মসজিদ যেটা আমাদের, এই আল আকসা মসজিদে একজন অস্ট্রেলিয়ান নাগরিক খ্রিস্টান, সে কেরোসিন দিয়ে আগুন চালিয়েছিল, এবং এই আগুনের ফলে আল আকসা মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির প্রতিবাদে তার পরিপ্রেক্ষিতেই এই ইসলামিক কান্ট্রি যারা আছে তারা একটা অর্গানাইজেশন ক্রিয়েট করলো, যেটার নাম হচ্ছে ওআইসি। এবং এটা কালচারাল, এটা ডিপ্লোম্যাটিক একটা অর্গানাইজেশন। মাঝে মাঝে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা ছাড়া এদের আসলে আর কোনো কাজ নাই। তো এখন আপনি কল্পনা করেন যে যদি একটা ইসলামিক ন্যাটো থাকতো এই 57টা দেশ মিলে, এবং আপনি কল্পনা করেন যে কায়রোতে একটা ইসলামিক ন্যাটোর প্যারেড হচ্ছে, এবং সেই প্যারেডে আপনি পাকিস্তানের যে পারমাণবিক ওয়ারহেড আছে সেটার প্রদর্শনী হচ্ছে, তারপর তুরস্কের বাইরাক্তার ড্রোনের স্কোয়াড্রন উড়ে যাচ্ছে, তারপর ধরেন ইন্দোনেশিয়ান আর্মি, বাংলাদেশ আর্মি, তারা তাদের প্যারেড করছে ওখানে। এবং এরকম একটা ইসলামিক ন্যাটো যদি আমাদের থাকতো, তাহলে সুবিধা যেটা হতো যে আমাদের নিজস্ব একটা ইসলামিক ন্যাটো বাহিনী থাকলে আজকে গাজায় ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ চালাতে পারতো না, আজকে কাশ্মীরে ভারত এই ধ্বংসযজ্ঞ অথবা মুসলমান নিধন চালাতে পারতো না, আজকে মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে এই অত্যাচার চলতো না, এমনকি ডিপ্লোম্যাটিক্যালি চীনের উইঘুরে আমাদের যে মুসলমানরা আছে তাদেরকে আমরা রক্ষা করতে পারতাম। তো এই কনসেপ্টটা নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন যে এটা হয়তো একদম বাস্তব হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা আসলে খুব সমস্যা। অনেকে ভাবে যে ওয়াইসি কে কনভার্ট করে ন্যাটোর মতো করা যায় কিনা। এটা করা যাবে না এই কারণে যে ওয়াইসির ওই যে আর্টিকেল 5 আছে যেরকম ন্যাটোর, ওরকম কোনো আর্টিকেল নাই। সুতরাং ওয়াইসির পক্ষে এটা সম্ভব না। অ্যাবসলিউটলি নতুন একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে হবে, মেবি ইসলামিক ন্যাটো নামেই করতে হবে। এবং সেটা যদি করা যায় তাহলে সেটা করতে গেলেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে। আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়া, আর পশ্চিম দিকে যদি ধরেন তাহলে হচ্ছে লাস্ট মুসলিম কান্ট্রি হচ্ছে মরক্কো হচ্ছে আফ্রিকাতে, ইন্দোনেশিয়া হচ্ছে এশিয়াতে। এই ইন্দোনেশিয়া থেকে মরক্কো এর মাঝখানে আপনি ধরেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, দেন ইরান, আফগানিস্তান হয়ে মধ্যপ্রাচ্যের দেশ, তারপরে আফ্রিকার ওখানে আপনি চলে গেলেন হচ্ছে লিবিয়া, দেন আলজেরিয়া, ইথিওপিয়া, দেন এগুলো হয়ে আপনি শেষ পর্যন্ত গিয়ে মরক্কোতে ঠেকলেন। এই যে পুরো বেল্ট আছে, এই বেল্টের ভিতরে সবাই মুসলমান, কিন্তু কালচারালি এবং হিস্টোরিক্যালি এবং এথনিক্যালি এরা একেবারেই ভিন্ন। সুতরাং এই বিভিন্নতার কারণে দেখবেন যে মুসলমানরা একাট্টা হতে পারে না। এমনকি মধ্যপ্রাচ্যে আপনি দেখবেন যে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের সময় আরব বিশ্বের সব কান্ট্রি 3বার তারা আরব বনাম ইসরায়েল যুদ্ধ করেছে এবং 3বারই পরাজিত হয়েছে। আবার ইরান যখন যুদ্ধ করছে তখন দেখবেন যে ইরান একা একা যুদ্ধ করছে। এদিকে আবার তুরস্ক দেখবেন যে একটা সময় পর্যন্ত তারা কিন্তু উসমানীয় খেলাফত বা অটোমান এম্পায়ারের আন্ডারে মক্কা মদিনা পর্যন্ত তারা শাসন করেছে। কিন্তু এখন কিন্তু সেই তুরস্ক দেখবেন যে ধরি মাছ না ছুঁই পানি অবস্থা, তারা অর্ধেক ইউরোপিয়ান হয়ে গেছে আর অর্ধেক এশিয়ান।
বা মুসলিম। তো এই যে ইমব্যালেন্স গুলো আছে এবং আপনি রাষ্ট্রগুলোর দিকে তাকান, কিছু রাষ্ট্র আছে যেমন সৌদি আরব, কাতার, হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, এরা হচ্ছে বাদশাহ বা রাজা বাদশাদের কান্ট্রি। আবার ইরান, ইরাক, এরা আবার প্রেসিডেন্সিয়াল। পাকিস্তান, বাংলাদেশ, এদিকে আবার ডেমোক্রেসি। আবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো একরকম। লিবিয়া, মরক্কো, এরা আবার একরকম শাসন ব্যবস্থা। মানে হচ্ছে এখানে শাসন ব্যবস্থা একই ধরনের না হয়, বিভিন্ন ধরনের হয়। এখানে আসলে বিভিন্ন ধরনের ইন্টারনাল পলিটিক্যাল টেনশন চলে। যেমন ধরেন রাজতন্ত্র যারা আছে তারা গণতন্ত্রের কাছে আসতে ভয় পায়, কারণ রাজাদের রাজত্ব তখন বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের টেনশন গুলো পেরিয়ে একটা ইসলামিক ন্যাটো করা আসলে কতটুকু সম্ভব সেটা একটা বিগ কোশ্চেন। কিন্তু অনেকে আপনারা জানেন যে গত বছর 2025 সালে কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং এই ইনিশিয়েটিভের গোড়ায় আছে হচ্ছে টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব। এবং এই যে মূল যে অবজেক্টিভটা সেটা হচ্ছে সৌদি আরবের যে তেল বেচা টাকা আছে সেই টাকা মানে অর্থায়ন করবে সৌদি আরব, আর টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে হচ্ছে তুরস্ক, কারণ তাদের সামরিক টেকনোলজি খুবই অ্যাডভান্সড। ইনফ্যাক্ট ইউরোপের নবম শক্তিশালী আর্মি ওদের। আর পারমাণবিক সক্ষমতা সাপোর্টটা দিবে হচ্ছে পাকিস্তান, কারণ 57টা মুসলিম কান্ট্রির ভিতরে একটা মাত্র কান্ট্রি আছে পাকিস্তান যাদের পারমাণবিক সক্ষমতা আছে। তো অলরেডি 3টা কান্ট্রি মিলে যে ইনিশিয়াল ইসলামিক ন্যাটোর যে কনসেপ্টটা দাঁড় করানোর চেষ্টা করেছে, এবং তারা ওই অরিজিনাল ন্যাটোর যে আর্টিকেল 5 আছে সেইটার নকল করে ওইরকম একটা ব্যবস্থার কথা আলোচনা শুরু করেছে। এবং প্রাথমিকভাবে তারা এই ন্যাটোটা এস্টাবলিশ করার পর বাকি 57টা কান্ট্রি থেকে একে একে ইসলামিক কান্ট্রি যেগুলো আছে তারা হয়তো জয়েন করবে। তো এখানেও আবার মানে কনফ্লিক্ট আছে যে অলরেডি ন্যাটোতে কিন্তু টার্কি আছে, আবার এই ইসলামিক ন্যাটোতেও টার্কি থাকবে কিনা, এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে এখনো কংক্রিট কোন ডিসিশন হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইসলামিক ন্যাটো নিয়ে টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব যে প্ল্যান করেছে, এই প্ল্যানের কথা শুনেই কিন্তু পশ্চিমা বিশ্বে কাঁপতে ধরে গিয়েছে। এবং অনেকেই মনে করে যে ইরানের উপরে এই যে অতর্কিত হামলা চালালো আমেরিকা, তার 10টা কারণের একটা কারণ হচ্ছে এই ইসলামিক ন্যাটোটা যেন দানা পাতে না পারে। কারণ আপনারা জানেন যে আপনি যদি বলেন এই বিশ্বে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আমেরিকা, তারা খ্রিস্টান, কিন্তু এই বিশ্বের কোনো গণহত্যা অথবা কোনো ধরনের বড় ধরনের যুদ্ধ এর পিছনে আপনি মুসলমানদের কোনো দোষ খুঁজে পাবেন না। ধরেন নানজিং ম্যাসাকার বলে, ম্যানিলা ম্যাসাকার বলে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পর আপনি হলোকস্টের কথা বলেন, অথবা এই পারমাণবিক বিস্ফোরণের কথা বলেন, মানে পৃথিবীর নৃশংসতম যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোতে ভিকটিম ইজ অলওয়েজ মুসলিমস। তারা কখনো তো এগুলোর কারণ না। তারপরেও সারা বিশ্বে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ক্রুসেড চলেছিল খ্রিস্টান এবং মুসলমানদের ভেতরে, এবং ক্রুসেড একটা, দুইটা, তিনটা না, টোটাল 8টা ক্রুসেড যুদ্ধ হয়েছে। এখানে আমরা সালাদিনের কথা শুনি, তারপরে খ্রিস্টানদের কথা শুনি, এবং এই ক্রুসেড গুলো মূলত ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছে। ধর্ম নিয়ে মুসলমানদের ভেতরে যুদ্ধ হয়েছে, ইরান ইরাকের যুদ্ধ, একই ধর্মের মুসলমান ধর্মের, কিন্তু তারা যুদ্ধ করেছে। এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ করছে, দুইটাই মুসলমান কান্ট্রি। কিন্তু আমাদের যদি একটা ইসলামিক ন্যাটো আমরা ক্রিয়েট করতে পারতাম তাহলে কিন্তু এই জাতীয় যুদ্ধ, নিজেদের ভিতরে যে সহিংসতা আছে এটা কমানো যেত। এবং ইসলামিক ন্যাটোতে আপনি ধরেন সম্মিলিত ফান্ডের মাধ্যমে বড় বড় মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, স্পেশালি সমরাস্ত্রের দিক থেকে, তো এটা আমরা করতে পারতাম, এবং ইসলামিক কান্ট্রিগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড উইপেন সিস্টেম দাঁড় করা যেত। তো সবাই আশা করছে যে ইসলামিক ন্যাটোটা হয়তো একসময় আলোর মুখ দেখবে, যদিও ইহুদিস্তানদের চক্রান্ত চলতেই থাকবে। তারা তো অবশ্যই চায় না যে মুসলমানরা একত্রিত হোক, কিন্তু তারপরেও এই প্রচেষ্টা যদি সফল হয়, সেই আশা প্রকাশ করে, সেই মানে ইচ্ছা এবং সেই স্বপ্ন বুকে নিয়েই আজকের এই ইসলামিক ন্যাটো বিশ্লেষণ শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।